বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো আর আমাদের নিয়মিত ক্লাসগুলো ফলো করছো আর তোমাদের অনলাইন সিটি ভালোভাবে প্রস্তুতি নিয়েই তোমরা সিটিগুলো দিয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, আমি যারা লাইভে উপস্থিত আছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নিয়মিত ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা অবগত আছো আমি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন অধ্যায়টি নিয়ে গত দুটি ক্লাস নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি তৃতীয় ক্লাসটি শুরু করব। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রেডি আছো আর তোমরা ক্লাস শুরু করার সাথে সাথেই তোমাদের রোলটা অবশ্যই এন্ট্রি করবে আর কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই অবগত করবে। আমি চেষ্টা করব তোমাদের কথাগুলো শোনার। আর তাহলে শুরু করা যাক। আজ আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করার চিন্তা তোমাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে প্লাস্টিড ও এর গঠন, কাজ আর নিউক্লিয়াসের গঠন ও কাজ, আর যদি সময় পাই তাহলে ক্রোমোজোমের গঠন ও কাজ। এই আমার আজকে আলোচ্য বিষয়। তাহলে শিক্ষার্থীরা শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, প্রথম বলছিলাম প্লাস্টিড। তো প্লাস্টিড কি? প্লাস্টিড কি? তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, কারণ এটি প্রাণী কোষে কখনোই থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের দুইটি অনন্য বৈশিষ্ট্যের মধ্যে ছিল, বেশ কয়েকটি আছে, তার মধ্যে কোষ প্রাচীর, প্লাস্টিড, আর আছে কি সেক্ষেত্রে কোষ গহ্বর, যেটা প্রাণী কোষে কখনো থাকে না। তো প্রাণী কোষে থাকলেও অনুন্নত প্রাণীতে থাকে যেখানে কোষ গহ্বরটা খুবই ক্ষুদ্র হয়, আর উদ্ভিদ কোষে বেশ বড় আকৃতির একটি কোষ গহ্বর থাকে। তো শিক্ষার্থীরা, তো প্লাস্টিড কি? আসলে আমরা বলতে পারবো যে উন্নত উদ্ভিদ কোষে, অর্থাৎ ইউক্যারিওট যে উদ্ভিদ কোষ বা উন্নত উদ্ভিদ কোষগুলো আছে, সেই উদ্ভিদ কোষের মধ্যে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন দ্বারা গঠিত স্ট্রোমা ও গ্রানাম সমৃদ্ধ যে অঙ্গাণুটি দেখা যায় সেটি হচ্ছে প্লাস্টিড। তো শিক্ষার্থীরা, এটা সামান্য সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে। তাহলে আমি কি বললাম? প্লাস্টিডটা কি? ইউক্যারিওটিক কোষের মধ্যে যেই আবরণটি, যে অঙ্গাণুটি দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন দ্বারা গঠিত সামান্য সাইটোপ্লাজম থাকে, এবং আর কি থাকে শিক্ষার্থীরা? এখানে স্ট্রোমা ও গ্রানাম যে অঙ্গাণুটি সেটি হচ্ছে প্লাস্টিড। তাহলে আমাদের এখন আসা যাক যে প্লাস্টিডটি সর্বপ্রথম কত সালে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেটা আমাদের না জানলেই নয়। তো শিক্ষার্থীরা, আমি দেখো তোমরা অবশ্যই জানো, তারপরে বলছি 1883 সালে বিজ্ঞানী শিম্পার 1883 সালে বিজ্ঞানী শিম্পার 1883 সালে প্লাস্টিড নামকরণ করেন। প্লাস্টিডের নামকরণ করেন। পরবর্তীতে অবশ্য প্লাস্টিডের ভিতর বিভিন্ন অঙ্গাণুগুলো আরও সুন্দরভাবে আবিষ্কার করা হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারো যে উদ্ভিদ কোষের যে বিভিন্ন ক্ষুদ্র অঙ্গাণু আছে তার মধ্যে ক্ষুদ্রতম অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড, অর্থাৎ উদ্ভিদ কোষের মধ্যে যতগুলো ক্ষুদ্র অঙ্গাণু আছে তার মধ্যে বৃহৎ ক্ষুদ্র অঙ্গাণুটি হচ্ছে প্লাস্টিড। তো শিক্ষার্থীরা, আর আমরা
আসলে এই প্লাস্টিক উদ্ভিদ কোষের মধ্যে আছে, তাহলে কোন কোন কোষের মধ্যে প্লাস্টিকটা থাকবে না? তাহলে আমরা বলতে পারি প্রাণী কোষে প্লাস্টিক থাকবে না। তাছাড়া আছে যে নীলাভ সবুজ শৈবাল, তারপরে ছত্রাক, শিক্ষার্থীরা ব্যাকটেরিয়া। তাহলে আমাদের জানা দরকার যে প্লাস্টিক যেহেতু উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য, তাহলে কোন কোষের মধ্যে প্লাস্টিক পাওয়া যাবে না? কোন কোন কোষে শিক্ষার্থীরা? দেখো, এটা একটু মনে রাখার চেষ্টা করো যে প্রাণী কোষে, প্রাণী কোষে কখনোই প্রাণী কোষে প্লাস্টিক থাকবে না। প্রাণী কোষে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কোষ, ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে ছত্রাক, ছত্রাক। আর কি বলেছি আমি? নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, সবুজ শৈবাল, শৈবাল। এদের মধ্যে কখনো আমরা প্লাস্টিক পাবো না। তো শিক্ষার্থীরা, তো তোমরা প্লাস্টিক কত প্রকার, প্লাস্টিক প্রকার, শিক্ষার্থীরা প্লাস্টিক কত? যে প্লাস্টিক হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, আমি শিক্ষার্থীদের তোমাদের 12 জনকে আমি দেখতে পাচ্ছি অনিমা ইসলাম, অনিমা, তারপর হচ্ছে রাফসানা, মনিম। তোমরা রোলটা লিখে ফেলো, রোলটা না লিখলে আমার হয়, অনেক সময় একই নাম অনেক সময় থাকে। তারপরে হচ্ছে রাবেয়া হাসান, হ্যাঁ রোবায়াত হাসান। আমি আবারও আসবো কিছুক্ষণ পর। 14 জনকে আমি দেখতে পাচ্ছি। তোমরা লাইভে থেকে যাও। আজ আমরা যা যা পড়াচ্ছি এই সময়ের মধ্যে সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা খুবই প্রয়োজন। শিক্ষার্থীরা, আমাদের সময় খুব কম, তাই আমি দ্রুত টেনে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকবে। আমি চিত্র আঁকার সময় যখন চিত্রটা আঁকাবো তখন একটু ঝাপসা হবে, আবার আমি তোমাদের সেই চিত্রটা আঁকার জন্য সুযোগ করে দিব। আর যখন আঁকাবো তখন আমি মুখে মুখেও বলবো, আর তোমরা এই নিয়ে টেনশন করো না। আমি মুখেও বলবো, মুখে শুনে শুনে তোমরা লিখে যাবে, আর যতটুকু বোঝা যায় ততটুকু লিখবে। তারপরেই কিন্তু আমি আবার তোমাদের লেখার জন্য আবার ভালো করে সুযোগ করে দেব। তো শিক্ষার্থীরা, প্লাস্টিক প্রশ্ন হচ্ছে প্লাস্টিক কত প্রকার? আমি তোমাদেরকে বলেছিলাম এই উদ্ভিদ কোষের প্লাস্টিকটা মূলত 3 প্রকার। কত প্রকার বলেছিলাম? প্লাস্টিক 3 প্রকার, 3 প্রকার। তো কে প্লাস্টিক 3 প্রকার? 1 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। শিক্ষার্থীরা দেখো, তোমরা লিখে নাও লিউকোপ্লাস্ট, হ্যাঁ লিউকোপ্লাস্ট। তাহলে শিক্ষার্থীরা লিউকোপ্লাস্ট, তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, প্লাস্ট। তো শিক্ষার্থীরা, এই লিউকোপ্লাস্টটা কোথায় থাকে তোমরা অবশ্যই জানো, যে উদ্ভিদ দেহে যে অঙ্গাণুতে পৌঁছায় না, উদ্ভিদ দেহের যে অঙ্গটি কি বর্ণহীন, সেটি হয়, সেখানেই লিউকোপ্লাস্ট থাকে। তাহলে তোমরা বলতে পারো উদ্ভিদের কোন জায়গাতে সূর্যের আলো পৌঁছায় না, উদ্ভিদ দেহের কোন অঙ্গাণুগুলোতে? অবশ্যই মূল আর কিছু রূপান্তরিত কাণ্ড। তো সেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে লিউকোপ্লাস্ট নামক ক্রোমোজোম প্লাস্টিক বলা হয় সেটাকে। উদ্ভিদের যে অঙ্গাণুটা লিউকোপ্লাস্টিডের যে অঙ্গাণুটি বর্ণহীন, সেটাই হচ্ছে লিউকোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট আমরা আবারও বলছি কোথায় কোথায় থাকে, সেটা হচ্ছে মূল, উদ্ভিদের মূল আর ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, এইগুলোর মধ্যে সূর্যের আলো কখনো পৌঁছায় না, আর সেখানেই এই লিউকোপ্লাস্ট থাকে। শিক্ষার্থীরা, যে অঙ্গাণুগুলো আবার মাটির উপরে ভেদ করে যদি এই অঙ্গগুলো চলে আসে, তাহলে কিন্তু তারা বর্ণযুক্ত হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে
উদ্ভিদের যে অঙ্গগুলো মাটির নিচে থাকে সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, কিন্তু মাটি ভেদ করে যদি উপরে চলে আসে তাহলে তারা কালারফুল হবে সূর্যের আলোর উপস্থিতির কারণে। তাই সেখানে আমরা ক্রোমোপ্লাস্ট দেখতে পাবো, অর্থাৎ বর্ণযুক্ত, বিশেষ করে ওই অঙ্গটা কী হবে, ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের বেশিরভাগ হয়ে থাকে। তো শিক্ষার্থীরা ক্রোমোপ্লাস্টটা কী? তাহলে প্লাস্টিডের অর্থাৎ যেটা নাকি যে সকল প্লাস্টিডগুলো বর্ণযুক্ত তারাই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তাহলে আমরা বলতে পারি উদ্ভিদের মধ্যে যে বিভিন্ন রকম সবুজ বর্ণটা বাদ দিয়ে, সবুজ অঙ্গাণুটা বাদ দিয়ে নানা রকমের পাতা, বাহারি পাতা আমরা দেখতে পাই, কালারফুল পাতা, ফুল, ফল, যেই যেগুলো কালারফুল ফুলগুলো আছে সেগুলোর মধ্যে ক্রোমোপ্লাস্টের কারণেই এরা বর্ণযুক্ত হয়। আর কেন হচ্ছে? কারণ বর্ণযুক্ত হচ্ছে বলেই কিন্তু কীট পতঙ্গকে আকৃষ্ট করছে, আর কীট পতঙ্গগুলো এই আকৃষ্ট হয়ে কি করছে, ফুলের মধ্যে এসে ঘুরছে এবং সেখানে কি হচ্ছে, পরাগায়ন ঘটছে এবং আমাদের পরিবেশটা অক্ষুণ্ণ থাকছে। অর্থাৎ পরাগায়ন না হলে কি হতো না, পরাগায়ন না হলে ফুল থেকে ফল হতো না, আর ফল না হলে বীজ হতো না, আর বীজ না হলে চারা উৎপন্ন হতো না। প্রাকৃতিক যে নিয়মটা সেটা পরাগায়ন আমাদের অনেক আমাদের অজান্তে, তারা কিন্তু তাদের অজান্তে, মনের অজান্তে তারা আমাদের অনেক উপকার করছে। এই কালারফুল অর্থাৎ ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে যে ফুলের মধ্যে বাহারি বর্ণের ফুলগুলো উৎপন্ন হচ্ছে, সৃষ্টি হচ্ছে, তারাই কিন্তু বিভিন্ন কীট পতঙ্গকে আকৃষ্ট করছে, আকৃষ্ট হয়ে কী হচ্ছে, পরাগায়ন ঘটাচ্ছে এবং আমাদের বাস্তু সংস্থা টিকে আছে, আমরা বেঁচে আছি। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি এই ক্রোমোপ্লাস্টগুলো আসলে কোথায় থাকবে? ক্রোমোপ্লাস্টগুলো অবশ্যই কোথায় থাকে? এগুলা বিভিন্ন রকমের কালার ফুলগুলো, আমাদের বিভিন্ন বর্ণের ফুল, বিভিন্ন বর্ণের ফুল, পাতা ইত্যাদি, পাতার মধ্যে এই ক্রোমোপ্লাস্টগুলো থাকে। আর ক্লোরোপ্লাস্ট তোমরা তো জানো, উদ্ভিদের সবুজ অঙ্গাণুটা অর্থাৎ কচি কাণ্ড, সবুজ পাতা, কচি ঢালপালা, এগুলো কিন্তু এই সবুজ বর্ণের প্লাস্টিককেই বলা হয় ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা বলতে পারি কাণ্ড, কচি কাণ্ড, আমরা এখানে কাণ্ড লিখলে কচি কাণ্ড লিখতে হবে, কচি কাণ্ড, তারপরে পাতা, এগুলা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আছে বলেই সেখানে সালোক সংশ্লেষণটা হচ্ছে, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতি, উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা চালাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে, সূর্যের আলো, তার অঙ্গাণুর মধ্যে যে সবুজ বর্ণের ক্লোরোপ্লাস্ট আছে, আর মূলের সাহায্যে খনিজ লবণ ও পানি সংগ্রহ করে পাতায় নিয়ে আসছে, সেখানেই বিক্রিয়া করেই কিন্তু এই আমাদের শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ তৈরি করে দিচ্ছে, যা উদ্ভিদ নিজের দৈহিক বৃদ্ধির কাজেও ব্যবহার করছে এবং প্রাণীকুলকে বাঁচিয়ে রাখছে। আমরা উদ্ভিজ্জ খাবার খেয়ে, বিভিন্ন ধরনের সবজি, ফল মূল, এগুলো খেয়ে আমরা বেঁচে আছি। এই যে খাবারগুলো খাচ্ছি সেগুলো উদ্ভিদ থেকে আমাদের আসে, আর উদ্ভিদ এই শর্করা জাতীয় খাবারগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করছে। তো শিক্ষার্থীরা, এবার আমি যদি বলি যে লিউকোপ্লাস্ট অর্থাৎ ভূনিম্নস্থ রূপান্তরিত লিউকোপ্লাস্ট, এটা কিন্তু আবার 3 প্রকার। এটা হচ্ছে অ্যামিলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এটা 3 প্রকার আছে। এই লিউকোপ্লাস্ট আবার 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, তারপরে হচ্ছে শিক্ষার্থীরা তোমরা লিখে রাখো অ্যামাইলোপ্লাস্ট, আবার 3 প্রকার। এই লিউকোপ্লাস্ট আবার 3 প্রকার, অ্যামাইলোপ্লাস্ট, তারপরে হচ্ছে 2 নাম্বার আমরা যদি লিখি অ্যামাইলোপ্লাস্ট, তারপরে হচ্ছে ইলায়োপ্লাস্ট, আর এটা হচ্ছে এলিওপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? এই প্লাস্টিকটা অর্থাৎ লিউকোপ্লাস্ট 3 প্রকার, অ্যামাইলোপ্লাস্ট, তারপরে হচ্ছে এলায়োপ্লাস্ট, আর হলো এলিউরোপ্লাস্ট। এখানে লিখে রাখো এলিউরোপ্লাস্ট। এই হচ্ছে এটা আবার 3 প্রকার, অর্থাৎ লিউকোপ্লাস্ট 3 প্রকার, অ্যামাইলোপ্লাস্ট, তারপর হচ্ছে ইলায়োপ্লাস্ট,
তারপরে হচ্ছে এলিউরোপ্লাস্ট। তো শিক্ষার্থীরা এটার মধ্যে স্টার্চ বা শ্বেতসার খাদ্য সঞ্চয় করে থাকে হচ্ছে এটা স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য। স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য, স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে এই অ্যামাইলোপ্লাস্ট। তারপরে হচ্ছে তোমার এখানে আছে আরেকটা 2 নাম্বারটা কি বলছি, ইলায়োপ্লাস্ট চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। এরা হচ্ছে চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে। আর আরেকটা হচ্ছে কি শিক্ষার্থীরা, আরেকটা হচ্ছে এলিওপ্লাস্ট। তো এলিউরোপ্লাস্ট সেটা হচ্ছে তোমার প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, প্রোটিন জাতীয় খাদ্যগুলো সঞ্চয় করে রাখবে এরা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। তো শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা কি বুঝলে যে লিউকোপ্লাস্ট আবার 3 ধরনের, একটা হচ্ছে অ্যামাইলো নামক লিউকোপ্লাস্ট, সে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্যগুলোকে সঞ্চয় করে রাখে। শিক্ষার্থীরা ইলায়োপ্লাস্ট সেটা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, আর হচ্ছে এলিওপ্লাস্ট সেটা প্রোটিন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে রাখে। এই হচ্ছে 3 ধরনের লিউকোপ্লাস্ট। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে বলছি যে ক্রোমোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্টের কথা তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্লাস্টের যখন ভূনিম্নস্থ এই যে লিউকোপ্লাস্টটা যখন মাটি ভেদ করে যে অঙ্গটা উদ্ভিদের যে অঙ্গটা মাটির উপরে চলে আসে, তার সূর্যের আলোর উপস্থিতিতে তাদের বর্ণটা চেঞ্জ হয়, অর্থাৎ সবুজ বর্ণ বা বর্ণযুক্ত হয়, অন্যান্য বর্ণযুক্ত হয়। সাধারণত ফুল, বিভিন্ন কালারের ফুল আর বিভিন্ন বাহারি পাতাগুলো কালারফুল হয়ে থাকে, তাদের মধ্যে এই ক্রোমোপ্লাস্ট থাকে। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা দেখি যে ক্যারোটিন উপস্থিত থাকলে সেটা কমলা ও লাল হয়। যদি ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্যারোটিন যদি উপস্থিত থাকে, ক্যারোটিন উপস্থিত থাকলে ক্যারোটিনের উপস্থিতিতে এটা কি হয়, লাল আর কমলা হয়, লাল বর্ণ আর কমলা হতে পারে, লাল আর কমলা। শিক্ষার্থীরা এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যদি ক্যারোটিন উপস্থিত থাকে, এই ক্যারোটিনটা যদি উপস্থিত থাকে তাহলে সেটা হবে লাল আর কমলা। যদি সেখানে শিক্ষার্থীরা জ্যান্থোফিল উপস্থিত থাকে, জ্যান্থোফিল নামক উপাদান উপস্থিত থাকে, তাহলে সেটা হবে হলুদ বর্ণের। অর্থাৎ জ্যান্থোফিল যদি উপস্থিত থাকে, জ্যান্থোফিল উপস্থিত থাকলে, উপাদান উপস্থিত থাকলে জ্যান্থোফিলের উপস্থিতিতে এটা হবে কি রঙের শিক্ষার্থীরা, ওটা তো লাল আর কমলা হয়েছে, আর এটা হবে হলুদ বর্ণের হবে। জ্যান্থোফিলের উপস্থিতিতে এটা হলুদ বর্ণের হবে, এই কালারটা হলুদ বর্ণের হবে। এগুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন, অবশ্যই। কারণ আমরা দেখো বিভিন্ন উদ্ভিদের মধ্যে বিভিন্ন বাহারি পাতা দেখে আমাদের খুব আকৃষ্ট করে, বিভিন্ন কালারের ফুলগুলো দেখি যে আমরা নিজেদের লোভ সামলাতে পারি না, আমরা ফুলটা দেখলে আমরা আকৃষ্ট হয়ে যাই। তো এই যে বাহারি কালারের হচ্ছে যখনই ক্রোমোপ্লাস্টের মধ্যে যদি ক্যারোটিন নামক উপাদানটি উপস্থিত থাকে, তখনই কিন্তু সেই ফুল বা পাতাগুলো লাল বা কমলা কালার হচ্ছে। তারপরে যদি সেই ক্রোমোপ্লাস্টের মধ্যে যদি জ্যান্থোফিল নামক উপাদানটি উপস্থিত থাকে, তাহলে কিন্তু সেই ফুল বা ফল বা পাতাটা হলুদ বর্ণের হচ্ছে। এটা আমাদের জানা প্রয়োজন, আর এমসিকিউর জন্য তো অবশ্যই। তো শিক্ষার্থীরা আমি এবার তোমাদেরকে বলতে চাচ্ছি ক্লোরোপ্লাস্টের অবস্থা তোমরা জানো যে পাতাগুলো সবুজ, কচি কাণ্ডগুলো সবুজ, সেখানে ক্লোরোফিল নামক প্লাস্টের উপস্থিতির কারণেই এটা সবুজ হচ্ছে। তো শিক্ষার্থীরা, তো এখন আমি আরও সামনে এগোচ্ছি। তোমরা এই অংশটা কি লিখতে পেরেছো শিক্ষার্থীরা? আমি কিন্তু এখন মুছে ফেলবো, যদি আমাকে একটু বলো লেখা হয়ে গেলে আমি এটা মুছে ফেলতে চাচ্ছি। তো শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলো, আমি এই অংশটা মুছে, আমার আরও ব্যাপক আলোচনা আছে,
আমি এখান থেকে বেরোতে চাচ্ছি, দ্রুত আমাকে জানাও তোমাদের লেখাটা হয়ে গেছে কিনা। আমি কিন্তু মুছে ফেলবো, দ্রুত কাজটা শেষ করো। তো শিক্ষার্থীরা এবার আমি প্লাস্টিকে নিয়ে আরও সামনে এগুচ্ছে। তো শিক্ষার্থীরা ক্লোরোপ্লাস্টের কথা আমি বলেছিলাম। ক্লোরোপ্লাস্টকে রান্নাঘর বলা হয় কেন, কোষের রান্নাঘর বলা হয় কেন? তো আমরা একটা প্রশ্ন, ক্লোরোপ্লাস্টকে শিক্ষার্থীরা এই একটা প্রশ্ন কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে যে ক্লোরোপ্লাস্টকে, এই প্রশ্নটা তোমরা লিখে রাখো তাড়াতাড়ি, যে ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয় কেন? ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয় কেন? হ্যাঁ শিক্ষার্থীরা বুঝতেই পেরেছ, ক্লোরোপ্লাস্টটা কিন্তু কী বর্ণে ছিল? সবুজ বর্ণের। আর সবুজ বর্ণের প্লাস্টিকটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর সবুজ বর্ণের হওয়ার কারণেই কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না যে ক্লোরোপ্লাস্টকে কেন কোষের রান্নাঘর বলা হয়? যে ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে, ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, কারণ এখানেই তো শক্তি উৎপন্ন হচ্ছে। এখানে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট মানে খাদ্য সংশ্লেষণের জন্য সাহায্য করছে, ফলে এখানে শক্তি রূপান্তর অঙ্গাণু, এখানে শক্তিগুলো রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা কেন ক্লোরোপ্লাস্টকে বলবো না যে এটি কোষের রান্নাঘর? অবশ্যই কোষের রান্নাঘর। তো শিক্ষার্থীরা তোমাদের কি জানতে ইচ্ছে করে না যে ক্লোরোপ্লাস্ট প্রতিটি কোষের মধ্যে এদের সংখ্যাটা কত? ক্লোরোপ্লাস্টের সংখ্যা কত হতে পারে? 10 থেকে 40টি হবে। প্রতিটি কোষে এদের সংখ্যা 10 থেকে 40টি, অর্থাৎ অসংখ্য কোষ নিয়ে উদ্ভিদের দেহ গঠিত। এক একটি কোষে সর্বনিম্ন 10টি, সর্বোচ্চ 40টি প্লাস্টিক থাকবে। তাহলে কোষের সংখ্যা হচ্ছে। আর এটার মধ্যে তোমাদের মনে রাখা দরকার যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে আর কি, প্রতিটি কোষ এখানে আছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এটা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের যে কোষগুলো আছে সেই কোষের মধ্যে 10 থেকে 40টি থাকবে। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষের মধ্যে এর সংখ্যা আরও কম হবে। আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে এটি কম হবে, মানে এই সংখ্যাটা বলা নেই, তবে কখনো 10টির উপরে হবে না, 10-এর নিচে হবে, অনেক কম হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমাদের এই আলোচনার মধ্যে আমরা জেনে গেলাম। তো এখন কি তোমাদের জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে যে ক্লোরোপ্লাস্টের আকৃতিগুলো কেমন হতে পারে? হ্যাঁ, এই যে ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা আলোচনা করছি, তার আকার আকৃতিগুলো কীরকম হতে পারে? শিক্ষার্থীরা তোমরা আকৃতি সম্পর্কে অবশ্যই জানো যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষগুলো সাধারণত এদের আকৃতিগুলো ল্যান্সের আকৃতি হয়। আমরা যে চশমার মধ্যে যে ল্যান্স থাকে সেই ল্যান্সের আকৃতি হয়ে থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের কোষের ক্ষেত্রে এটি ল্যান্সের আকৃতি হয়ে থাকবে, ল্যান্সের আকৃতি হয়ে থাকে। তাছাড়া এর আকৃতি শিক্ষার্থীরা তোমরা দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আকৃতি হবে কীরকম? ল্যান্সের আকৃতি হবে। এছাড়া নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে যদি আমরা কোষের মধ্যে প্লাস্টিকগুলো দেখি তার ল্যান্স আকৃতি পাবো। কিন্তু নিম্ন শ্রেণীর ক্ষেত্রে আমরা কি পাবো? নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো যে আছে তাদের ক্ষেত্রে আমরা এর আকারের একটু ব্যতিক্রম পাবো। নিম্ন শ্রেণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে পেয়ালাকার, সর্পির আকার, গোলাকার, জালিকাকার, পেয়ালাকার, গোলাকার, হ্যাঁ পেয়ালাকার, গোলাকার, তারপরে জালিকাকার, তারপরে হচ্ছে গোলাকার, তারপরে হচ্ছে এখানে হচ্ছে পেয়ালাকার, জালিকাকার, গোলাকার, সর্পিলাকার,
তারকা আকার, অনেক রকমের সর্পিলাকার, তারকাকার ইত্যাদি অনেক কালার অনেক রকম হয়ে থাকে। তবে শিক্ষার্থীরা এর আকার যদি সেটা গোলাকার 3 থেকে 5 মাইক্রন, গুড়ানোর ক্ষেত্রে 3 থেকে 5 মাইক্রন হবে গোলাকার প্লাস্টিকের ক্ষেত্রে। যেইটা গোলাকার তাদের ক্ষেত্রে আকৃতিটা হবে 3 থেকে 5 মাইক্রন। এরা কোথা থেকে উৎপত্তি হচ্ছে শিক্ষার্থীরা? উৎপত্তি নিয়ে একটু আলোচনা করি। এরা কোষের কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কোথা থেকে এই প্লাস্টিকের উৎপত্তি হয় সেটা আমাদের জানা প্রয়োজন। উৎপত্তি, তাহলে কোষের কোন জায়গায় এই প্লাস্টিকটা উৎপত্তি হচ্ছে? উচ্চ শ্রেণীর উদ্ভিদে আদি প্লাস্টিক থেকে, উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আদি শ্রেণীর প্লাস্টিক থেকে এদের উৎপত্তি হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে হতে এদের উৎপত্তি হবে, কিন্তু নিম্ন শ্রেণীর ক্ষেত্রে পুরাতন ক্লোরোপ্লাস্ট থেকে। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এটা একই নিয়মে উৎপন্ন হবে না। নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে সেটা কি হবে? পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে। পুরাতন শিক্ষার্থীরা তোমাদের লেখা দেখা যাচ্ছে, বিভাজন থেকে তোমরা লিখে নাও, ক্লোরোপ্লাস্টের বিভাজন থেকে, বিভাজনের মাধ্যমে এদের উৎপত্তি হয়। তাহলে কি বুঝলে? উৎপত্তিটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আদি শ্রেণীর প্লাস্টিক থেকে এদের উৎপত্তি হচ্ছে, কিন্তু যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ তাদের ক্ষেত্রে প্লাস্টিকের উৎপত্তি, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এই প্লাস্টিকগুলো উৎপন্ন হচ্ছে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে এদের উৎপত্তি হচ্ছে। তো শিক্ষার্থীরা এবার আমরা আসতে পারি ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে। শিক্ষার্থীরা তোমরা আমার সাথে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করবে। আমি আগে তোমরা আমার সাথে আঁকবে, কারণ সময় আমাদের একটা নির্দিষ্ট মধ্যে শেষ করতে হয়, তাতেও কিন্তু প্রায় চলে গেছে অনেকখানি সময়। তো আমি আজকে আমার টার্গেট ছিল আমি নিয়ে আলোচনা করব, তবে ক্লোরোপ্লাস্টটা আমি শেষ করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা তোমরা ক্লোরোপ্লাস্টটা আমার সাথে চেষ্টা করো। আমি ক্লোরোপ্লাস্ট সুন্দর হবে, সাথে আরেকবার দেখো, এইভাবে করো। এইভাবে করে তোমরা এটাকে এঁকে নাও। আগে বাহ্যিক ফিগারটাকে এঁকে নাও। তোমাদের তো চিত্র অঙ্কন তো রাবারের সাহায্যে, তাই অতটা টেনশন নেওয়ার কিছুই নেই। তোমরা একবারে না আসলেও তোমরা এটাকে মুছেও ঠিক করে ফেলতে পারবে। তো শিক্ষার্থীরা আমি কি আঁকছি এবার? একটি প্লাস্টিকের চিহ্নিত চিত্র আমরা প্লাস্টিক হিসাবে আমরা সবসময় ক্লোরোপ্লাস্টকে এঁকে থাকি, কারণ ক্লোরোপ্লাস্টের আকৃতিটা আমাদের কাছে এটা দেওয়া থাকে। তো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, চিত্রটা হবে ক্লোরোপ্লাস্ট। শিক্ষার্থীরা ক্লোরোপ্লাস্ট আঁকাবো। তাহলে তোমরা প্রথমে কি করবে? এখানে তোমরা অবশ্যই এখানে তোমরা গ্রানামগুলো এঁকে নাও। গ্রানামগুলো এই যে এইভাবে আঁকতে পারো, এইভাবে করে শিক্ষার্থীরা এইভাবে করে গ্রানামগুলো দ্রুত আঁকতে হবে। একটা চিত্র পিছনে বেশি সময় দেওয়া যাবে না, সময় দিলে কিন্তু পরবর্তী আরেকটা চিত্র আঁকার বা প্রশ্ন উত্তর দেওয়ার তোমরা সময় পাবে না। তাই চিত্রগুলো বাসায় যখনই সময় পাবে তখনই প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিস বরাবরই রাখতে হবে। গ্রানামগুলো তোমরা আগে এঁকে নাও। এগুলো হচ্ছে গ্রানাম, এইভাবে করে তোমরা গ্রানামগুলো এঁকে করতে পারো। তা না
হবে না, আমি কিন্তু এটা চিত্র আঁকাবো আবার এটার বর্ণনা করব। তাহলে কিভাবে দ্রুত অঙ্কন করা পারে আমি তারই একটা তোমাদের দেখাচ্ছি। শিক্ষার্থীরা এইভাবে করে তোমরা এটা কম বেশি আঁকা যায়, সমস্যা নেই, তবে আমি যেভাবে আঁকাচ্ছি আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করে ফেলো। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা দিতে পারি, এখানে দাও, এইভাবে করে এঁকে ফেলো। শিক্ষার্থীরা তোমরা তারপরে কি করবে, এখানে আরেকটা এই জায়গায় ফাঁকা আছে, এখানে আরেকটা এঁকে দাও। এইভাবে করে দ্রুত দ্রুত আমাদের আরও অনেক কাজ, এইভাবে এঁকে ফেলো। তারপরে আরেকটা এঁকে ফেলো এই পাশে আরও জায়গা আছে, এই পাশে আরও এঁকে ফেলো। এগুলো হচ্ছে গ্রানাম, এগুলো হচ্ছে গ্রানাম। শিক্ষার্থীরা এগুলো হচ্ছে গ্রানাম। তারপরে এই পাশে যেহেতু আরেকটু জায়গা আছে, আমরা এই পাশে আরেকটা এঁকে ফেলি, এইভাবে এঁকে ফেলতে পারি। হ্যাঁ, এখন আমরা এটাকে সংযুক্ত করে দিই। এইটাকে আমরা এইভাবে লেমিলাম দিয়ে গ্রানাম, এটা হচ্ছে গিয়া স্ট্রোমা ল্যামেলাম, এগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। আমরা স্ট্রোমা ল্যামেলাম দিয়ে এই ছবিটা এখানে এইভাবে করে সংযুক্ত করে দাও। এগুলো এই অংশগুলো হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। তারপরে হচ্ছে আমরা প্রথমে সংযুক্ত করতে গেলে একটা ঝামেলায় পড়ে যাবে, তারপরে আমরা জায়গাটা এইভাবে আমরা অ্যাড করে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, এবার এটার সাথে এটা আমরা অ্যাড করে দিই, এটা আরও আমরা ইচ্ছা করে আরও এই স্ট্রোমা ল্যামেলাম, এটা আমরা এভাবে করেও করতে পারি স্ট্রোমা ল্যামেলামটা। তারপর আমরা এই পাশের থেকে আমরা একটু বাড়াইতে পারি, যেহেতু ফাঁকা আছে, এই পাশ থেকে আমরা এটা যুক্ত করে দিতে পারি। তারপরে আমরা আরেকটা এখানে এই পাশ এটা যুক্ত করে দাও, এইভাবে করে আমরা। এখন এটা কিন্তু অবশ্যই দ্বিস্তর, তাহলে আমরা আরেকটা স্তর পাশাপাশি খুব কাছাকাছি দিয়ে এঁকে নিব। এই প্লাস মনে রাখবে দ্বিস্তর বিশিষ্ট, তো দ্বিস্তর বিশিষ্ট আমরা আরেকটা স্তর এঁকে এটা দ্বিস্তর বিশিষ্টটা। তাহলে এর মধ্যে আমরা কি কি পাবো, অবশ্যই ডিএনএ থাকে। এখানে আমরা ডিএনএটাকে বৃত্তাকার ডিএনএটা এইভাবে আঁকতে পারি। তারপরে হচ্ছে এখানে থাকবে তোমার আমরা আগে এটা লিখে নিই কী কী অংশ পেয়েছি। এইটার নাম হচ্ছে আর নিচের স্তরটার নাম হচ্ছে অন্তঃস্তর, অন্তঃস্তর। শিক্ষার্থীরা তোমরা লিখেছ বহিস্তর, অন্তঃস্তর। তারপর হচ্ছে স্ট্রোমা ল্যামেলা। স্ট্রোমা ল্যামেলা হচ্ছে কোনটা, এই যেটা, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলা, স্ট্রোমা ল্যামেলাম। শিক্ষার্থীরা স্ট্রোমা ল্যামেলাম লিখেছ। তারপরে হচ্ছে এই যে বান্ডেলটা, এটা নাম হচ্ছে গ্রানাম। আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি, এটা নাম হচ্ছে গ্রানাম, এটার নাম হচ্ছে গ্রানাম। আর এখানে তোমরা দেখতে পারো যে ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এখানের মধ্যে যে এই জায়গাগুলো, অন্য জায়গাগুলোর মধ্যে কিছু দানাদার বস্তু দেখা যায়, ম্যাট্রিক্স, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তৈল বিন্দু থাকে, তারপর হচ্ছে থাইলাকয়েড, হ্যাঁ, এগুলা হচ্ছে এই যে এটা নাম হচ্ছে, এগুলা হচ্ছে তৈল বিন্দু। আমরা অনেক জায়গায় তৈল বিন্দু অনেক জায়গায় থাকে, তবে আমরা এক জায়গা থেকে দাগ দিয়ে লিখে দিই, এটা হচ্ছে তৈল বিন্দু, এটা হচ্ছে ডিএনএ। শিক্ষার্থীরা আমি সরে যাচ্ছি, তোমরা লিখো ডিএনএ। তৈল বিন্দু আছে, ডিএনএ আছে, থাইলাকয়েড আছে, শ্বেতসার দানাটা লিখে নাও। এখানে আমরা একটু দিতে পারি এইভাবে করে, এটা হচ্ছে শ্বেতসার দানা, শ্বেতসার দানা দিতে পারো, তৈল বিন্দু দিয়েছ। তারপরে হচ্ছে রাইবোজোমগুলো একটু দিয়ে দাও, রাইবোজোমগুলো আমরা বসাই দিতে পারি। এখানে যে কোনো জায়গায় আমরা এইভাবে বসাই দিয়েও লিখতে পারি, এটা রাইবোজোম, নির্দিষ্ট পেছনে কোষের মধ্যে থাকে।
তোমরা তোমাদের সুবিধা মতো বসাই নেবে, রাইবোসোম। ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র। তো শিক্ষার্থীরা আমরা এবার ক্লোরোপ্লাস্টের নিয়ে গঠন নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীরা তোমরা এটা কি উঠাতে পেরেছো? আমি গঠনে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটু বর্ণনা করতে চাচ্ছিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমরা হ্যাঁ হ্যাঁ আমি এখন এই চিত্রের অবস্থানটা নিয়ে আমি বর্ণনা করি গঠনটা কিভাবে এসছে। তো শিক্ষার্থীরা দেখো এই এটা হচ্ছে শিক্ষার্থীরা প্লাস্টিকের গঠনে তোমরা কি দেখতে পাচ্ছ? আবরণী ঝিল্লি। এই আবরণী ঝিল্লিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুইটা আবরণী আছে। এখানে আমরা দুইটা আবরণী দেখতে পাচ্ছি যে এটা সমস্ত ক্লোরোপ্লাস্ট কিন্তু দুইটা স্তর দ্বারা গঠিত। একটা হচ্ছে বহিঃস্তর আর তার নিচে আসে আর একটা অন্তঃস্তর। তো তোমরা মনে রাখবে যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে মেমব্রেন, এই পর্দাগুলো, এই স্তরগুলো ফসফোলিপিডের পরিবর্তে এখানে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। গ্লাইকোসিল গ্লিসারাইড নিয়ে এটা গঠিত। আর একটা ব্যতিক্রমধর্মী গঠন। হ্যাঁ, তো শিক্ষার্থীরা আমি বলছিলাম স্টোমা বা ম্যাট্রিক্স। এই স্টোমাকে কিন্তু আমরা আরেকটা নাম আছে ম্যাট্রিক্সও বলা যেতে পারে, ম্যাট্রিক্স। তো স্টোমার আরেকটা নাম হচ্ছে স্টোমা। হ্যাঁ শিক্ষার্থীরা, স্টোমা বা ম্যাট্রিক্স। তো শিক্ষার্থীরা এবার দেখো স্টোমা সম্পর্কে তোমরা যেটা বলবে যে অবশ্যই এরা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত। স্টোমাগুলো অবশ্যই আবরণী ঝিল্লি দ্বারা এরা আবৃত। আর হচ্ছে কি এরা তরল, এরা পানি গ্রাহী, আর এরা কলয়ধর্মী। এদের বৈশিষ্ট্য হচ্ছে সেরকম। আর সালোক সংশ্লেষণে এরা কি করে? কার্বন বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রক্রিয়াতে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করে, স্টোমার মধ্যে সম্পন্ন হয়। আর স্টোমার মধ্যে কিন্তু 70 এস ব্যাদবার্গ একক, আর কি এস মানে ব্যাদবার্গ একক, রাইবোজোম থাকে এটার ভিতরে। ঠিক আছে, তো আর কিছু সামান্য ডিএনএ আরএনএও এই মধ্যে পাওয়া যায়। কারণ তোমাদেরকে আমি বলেছি এই শূন্য জায়গাগুলোর মধ্যে যে দানাদার বস্তুগুলো এরাই হচ্ছে ম্যাট্রিক্স বা স্টোমা। তো শিক্ষার্থীরা থাইলাকয়েড বা গ্রানাম। তো থাইলাকয়েড বা গ্রানামটা আমরা এখানে যেটা বললাম সেটা কিন্তু তোমরা এখানে থাইলাকয়েড কোনটি শিক্ষার্থীরা এই থাইলাকয়েডের এক সেটকে কি বলা হচ্ছে? গ্রানাম। তাহলে এটা হচ্ছে থাইলাকয়েড। শিক্ষার্থীরা এই এক একটা থালার মতো 3 কোণ আকার যে থালার মতো দেখা যাচ্ছে প্রতিটা হচ্ছে থাইলাকয়েডগুলো একত্রিত হয়েই কিন্তু কি তৈরি করছে? গ্রানাম তৈরি করছে। তো থাইলাকয়েড বা গ্রানাম হচ্ছে তোমরা দেখবা যে স্টোমার মধ্যে অসংখ্য থলে আকৃতি থাকে। এগুলো সবগুলো হচ্ছে থলে আকৃতির প্রায় 100 থেকে তোমার 300 অ্যাংস্ট্রম প্রস্থ বিশিষ্ট এরা হয়। 100 থেকে 300 প্রতিটা থাইলাকয়েড 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রশস্ত হয়ে থাকে এবং এটা 3 কোণ আকার হয়ে থাকে। আর এইগুলাই হচ্ছে গিয়ে তোমার থাইলাকয়েড। তাহলে তোমরা বলতে পারো যে থাইলাকয়েডের ভেতরে মধ্যে কিন্তু এক একটা প্রকোষ্ঠ এটার মধ্যে অবস্থান করে। তো শিক্ষার্থীরা এই থাইলাকয়েডগুলোর এই প্রকোষ্ঠের মধ্যে আবার কি কি থাকে জানো? এখানে আছে আমরা পাবো তোমার ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড, এনজাইম, এগুলা প্রত্যেকটা এই থাইলাকয়েডের প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করে। শিক্ষার্থীরা এছাড়াও কিছু এনজাইম অবস্থান করে। আর এখানেও মধ্যে শিক্ষার্থীরা কতগুলো থাইলাকয়েড, এই থাইলাকয়েডগুলো একত্রে মিলিত হয়েই তৈরি হচ্ছে কি? গ্রানাম। তাহলে শিক্ষার্থীরা 10 থেকে 100টি থাইলাকয়েড একটার পর একটা সজ্জিত হয়েই তৈরি হচ্ছে এই গ্রানামগুলো। আর প্রতিটি গ্রানামের আকার 0.3 থেকে 1.7 হয়। এটার আকারগুলো হচ্ছে 0.3 থেকে কত হচ্ছে শিক্ষার্থীরা? এটার আকার হচ্ছে 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার। তো শিক্ষার্থীরা এইটাই গ্রানামের আকার। তারপরে হচ্ছে শিক্ষার্থীরা এরপরে আমরা দেখি স্টোমা ল্যামেলাম। এই স্টোমা গ্রানামগুলার মধ্যে যে সরু লম্বা আকার লাঠি আকৃতির অনেকটা স্টোমার মতো দেখতে যে দুটা গ্রানাম
কে সংযুক্ত করেছে, এভাবে পাশাপাশি দুইটি গ্রানামকে যারা সংযুক্ত করেছে তার নাম হচ্ছে কি, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। তো স্ট্রোমা ল্যামেলাম সম্পর্কে আমরা বলতে পারি যে দুটি পাশাপাশি গ্রানাম কিছু সংখ্যক থাইলাকয়েডের তোমার সূক্ষ্ম নালিকা দ্বারা যে যুক্ত থাকে সেটাই হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। এইগুলোই হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। শিক্ষার্থীরা, তো আমরা স্ট্রোমা ল্যামেলাম সম্পর্কেও জানলাম। আর এইটা হচ্ছে, এছাড়া আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি, ডিএনএ আছে, তারপর রাইবোজোম আছে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো শিক্ষার্থীরা, এখানে মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে সম আকৃতির প্রায় 200টির মতো ডিএনএ থাকে। আমি এখানে একটা ডিএনএ এঁকেছি, কিন্তু এরা সম আকৃতিগুলো প্রায় সমান, প্রায় 200টির মতো, এই 200টির মতো ডিএনএ থাকে প্রায় 200টির মতো এই এক একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো শিক্ষার্থীরা, এছাড়া আমরা জানবো যে ক্লোরোপ্লাস্টের এদের মধ্যে কিন্তু নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে এবং রাইবোজোম থাকে। আর কি আছে শিক্ষার্থীরা, আর এখানের মধ্যে আমরা আরও দেখতে পাবো যে বিজ্ঞানীদের ধারণা যে আদিকোষের মধ্যে ডিএনএ এবং রাইবোজোম এর মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে, বিজ্ঞানীদের এটা ধারণা। এছাড়া ফটোসিনথেটিক ইউনিটও আছে। থাইলাকয়েডের যে মেমব্রেনটা আছে সেটা বহু গোলাকার বস্তু বহন করে, সেখানের মধ্যে তোমার অসংখ্য সালোক সংশ্লেষণকারী একক, এটিপি সিনথেসিস নামক বস্তুগুলোও আমরা এটার মধ্যে দেখতে পাই, আবরণীর মধ্যে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা তো ভৌত গঠনের আমি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, ভৌত গঠন। তাহলে আমরা কি বলতে পারি, এটা ভৌত গঠন বাহ্যিকভাবে দেখে একটি ক্লোরোপ্লাস্টকে আমরা যে বর্ণনাটা দিয়েছি, যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ভৌত গঠন। এছাড়া রাসায়নিকভাবে এটার গঠনটা যদি বলা হয়, তা রাসায়নিক গঠনে আমরা কি পেতে পারি শিক্ষার্থীরা? রাসায়নিক গঠনে অবশ্যই আমরা কি পাবো, যে রাসায়নিকভাবে এখানে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট আছে, এটার মধ্যে লিপিড আছে, তারপর এখানে আছে লিপিড আছে, প্রোটিন আছে, এগুলো নিয়ে গঠিত। এছাড়া এখানে শুষ্ক ওজনের প্রায় 10 থেকে 20% লিপিড থাকে। এখানে শুষ্ক ওজনের 20% লিপিড থাকে। লিপিডের পরিমাণটা হচ্ছে শুষ্ক ওজনের 10 থেকে 20% হচ্ছে লিপিড। তো শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটা লক্ষ্য করো এবং তাড়াতাড়ি করে লিখে নাও। এছাড়া তোমার প্রোটিন আছে 35 থেকে 50%। 35 থেকে 50% হচ্ছে প্রোটিনের পরিমাণ। এটা কি আমি লিখছি, রাসায়নিক গঠন হিসাবে এর উপাদানের অনুপাতগুলো বলছি। আর হচ্ছে প্রোটিনের মধ্যে আবার 80% আছে অদ্রবণীয় লিপিড। এর মধ্যে যা নাকি লিপিডের সঙ্গে যুক্ত হয়ে এটা ঝিল্লি নির্মাণ করে, আর বাকি যে 20% শিক্ষার্থীরা, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক যে সবুজ বর্ণকণিকা থাকবে আর এর মধ্যে আছে, এরাই কিন্তু খাদ্য তৈরিতে সাহায্য করে। এছাড়া এই ক্লোরোপ্লাস্টের মধ্যে 75%ই আছে ক্লোরোফিল এ আর 25% আছে ক্লোরোফিল বি। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তার রাসায়নিক গঠন। এছাড়াও আরও আছে ক্যারোটিনয়েড সামান্য পরিমাণে থাকে, এছাড়া সামান্য পরিমাণে ক্যারোটিনয়েড আর নিউক্লিয়েড থাকে সামান্য পরিমাণে। এই হচ্ছে রাসায়নিক গঠন। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের কাজ নিয়ে এবার আলোচনা করতে পারি। এই ক্লোরোপ্লাস্টের কাজটা কি? তো শিক্ষার্থীরা, এবার আসি ক্লোরোপ্লাস্ট আমাদের কি কাজ করে। আমি একটু আগেই বলেছিলাম যে এটাকে কোষের রান্নাঘর বলা হয়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্যটা প্রস্তুত করে কে করে? এটা অবশ্যই ক্লোরোপ্লাস্ট করে। তাহলে এই ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা হচ্ছে ক্লোরোপ্লাস্টের 1 নম্বর কাজ। এছাড়া আরও বলতে পারি, এরা কি করে এটা ফটো রেসপিরেশনের কাজ করে। তাছাড়া এটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হিসেবে কাজ করে। এছাড়াও কাজ করে ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্রয়োজনে এরা ক্লোরোপ্লাস্ট করে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করার ক্ষেত্রেও এরা আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এছাড়া সৌরশক্তিকে জৈবনিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। আর বায়ুর মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইডকে কোয়ান্টামের মাধ্যমে বন্ধনের আবদ্ধ করতে পারে এই প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট। এছাড়া আমরা জানি যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এইগুলা এই ক্লোরোপ্লাস্ট তৈরি করার ক্ষমতা রাখে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের ক্লাস টাইম প্রায় শেষ হয়ে গেল।
আমি আশা করেছিলাম আজকে আমি আরও বেশি কিছু আলোচনা করতে পারবো। আমার ইচ্ছে ছিল আমি আজকে নিউক্লিয়াসের গঠন, ক্রোমোজোমের গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করব, তবে আমি শুরু করতে পারবো তো এটা শেষ হবে না। তাই আগামী ক্লাসে আমি অবশ্যই ওটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণে তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় সময়ই তোমরা দেখে থাকবে। বিগত বছরের কোশ্চেনগুলো যদি তোমরা অবজারভেশন করো তাহলে দেখতে পাবে যে ক্লোরোপ্লাস্টকে কেন কোষের রান্নাঘর বলা হয়, ক্লোরোপ্লাস্টের গঠন, কখনো কখনো শুধু চিত্রটাও আসে, কখনো কখনো এটা শুধুমাত্র চিত্রটা অঙ্কন করলেই তোমাদের এখানে জ্ঞানমূলক তোমাদের যে অনুধাবন মধ্যেও আসে। আবার অনেক সময় আছে যে এটা 3 নম্বর প্রশ্নের মধ্যে, এই সৃজনশীলে 3 নম্বর প্রশ্নের মধ্যে আসে যে ক্লোরোপ্লাস্টে চিহ্নিত চিত্র অঙ্কন করো, তাতেই 3 নম্বর আসে। তো এই চিত্রটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর চিত্র পারলে ব্যাখ্যা দেওয়া কোনো বিষয় না, কারণ প্রতিটা জিনিস আমাদের চিত্রের মধ্যে চলে আসছে, এগুলো দেখে দেখে আমরা ব্যাখ্যা দিতেই পারবো। তো শিক্ষার্থীরা এটা আজকের এই অংশটা খুব ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট। তো আগামী ক্লাসের জন্য তোমাদের সাথে আমি অপেক্ষায় থাকলাম। ততক্ষণে তোমরা এটা পড়ে রেডি করে রাখবে। আর আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষাগুলো খুব ভালো করে দিবে এবং পড়ে দিবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কারণ আমরা তোমাদের পড়াচ্ছি। তো তোমরা যদি বাসায় বসে পড়ো তাহলে অবশ্যই তোমরা খুব নিট অ্যান্ড ক্লিনভাবে পরীক্ষাটা দিতে পারবে, সে আমার বিশ্বাস। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।